This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ 26শে জানুয়ারি, তাই তো? সাধারণতন্ত্র দিবস। এবার এই সাধারণতন্ত্র দিবসে এক অসাধারণ ঘটনার কথা শুনে আরেকটা অসাধারণ অনুভূতি হয়েছে। হাওড়ার টিকিয়াপাড়ায় বিরিয়ানি নিয়ে একদম ঠান্ডা মাথায় শুনে বিরিয়ানি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে প্রবল গণ্ডগোল হয়েছে। এবং এমন লেভেলের গণ্ডগোল হয়েছে যে সেটা ওই মুখের কথায় থামেনি, হাতের জোরেও থামেনি। বোমাবাজি হয়েছে, ব্যাপক বোমাবাজি হয়েছে, যেটার ছবি আপনারা দেখলেন। এবার বোমাবাজির আওয়াজ, আলোর ঝলকানি আর ধোঁয়া, এগুলো প্রমাণ করলো বেশ জমজমাট একটা বিষয় হচ্ছে। কিন্তু দেখুন, এত আলোর রোশনাই বা কেন এত বাজি ফাটলো, এই প্রশ্নগুলো তো উঠছে। আপনারা বলবেন তো এই তো দেখছিলাম বোমা, এই হঠাৎ করে বাজির কথা বলছেন কেন? এটা নর্মাল, আমাদের রাজ্যে তো বোমাকে বাজিই বলা হয়, তাই বাজিই বলছি আর কি। কিন্তু কেন ফাটলো, কারণটা শুনলে আপনারা আর কেউ খুশি হন চাই না হন, আমি নিশ্চিত একদল খুশি হবে, বামেরা খুশি হবেই। কারণ বামেরাই তো বলে যে রাজনীতির লড়াইটা নাকি জাতের নয়, ভাতের হওয়া উচিত। এবার ভেবে দেখুন তো, বিরিয়ানি মানে কি? বিরিয়ানি তো আসলে ভাত। সেদিক থেকে টিকিয়াপাড়ায় ভাতের লড়াই হয়েছে, কিন্তু সেই বিরিয়ানি নিয়ে লড়াইয়ে যে পরিমাণ বোমা টোমা থুরি বাজি টাজি ফেটেছে, সেটা তো বেশ জমজমাট একটা ব্যাপার হয়ে গেছে। তাতে যারা লড়লেন তার ফলে তাদের তো মূর্খ বলে মনে হচ্ছে। কারণ ভাবুন, সোজাসাপটা বিষয়, মারামারি না করে মিলেমিশে বিরিয়ানি খেলে যা খরচা হতো, তার থেকে তো অনেক বেশি খরচ হয়ে গেছে ওই বোমাবাজি করে, বাজিগুলো ফাটিয়ে আর কি। বিরিয়ানির যা দাম পড়তো তার বদলে হয়তো যত বোমা পড়েছে, সেই বোমা বাঁধার খরচ বহুগুণ বেশি, বহু প্যাকেট বিরিয়ানি হয়ে যেত। এরকম মূর্খামি কারা করে আপনারা জানেন। এ ধরনের মূর্খামি শুধু সাধারণ মানুষই করে, আমার আপনার মতো। আর অসাধারণ যারা, তারা কি করেন না? একদম করেন। হ্যাঁ, সবসময় জানতে পারি না, কিন্তু মাঝে মধ্যে যখন জানতে পারি তখন দেখি তাদের মূর্খামির পরিচয়টাও বেশ অসাধারণত্বে মোড়া। এই ধরুন, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি রামমোহন রায়কে সতীদাহ প্রথার জনক বলেছেন। ভাবা যায়, জনক মানে যিনি সতীদাহ প্রথা চালু করেছিলেন। এবার দেখুন, এরকম যদি হয় যে তিনি জানতেন না মানে এটা জনক মানে কি বা সতীদাহ প্রথা কি, হতেই পারে, সবাই সব কিছু জানবে এরকম মাথার দিব্যি কে দিয়েছে। কিন্তু তাহলে তার বলার দরকারটা কি ছিল? বলতে হবে এই মাথার দিব্যিটাই বা কি দিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে, রাজনীতি তো রাজনৈতিক বাধ্যবাধকতাগুলো এমন জায়গায় চলে যায় না, বলতে তো হয়। কথার পিঠে কথা যদি না বসাতে পারলেন, আপনি মশাই রাজনীতিক হতেই পারেন না। আপনার ওই ব্র্যান্ড নিয়ে আপনি আদৌ রাজনীতিক হিসেবে পরিচয় দিতে পারেন কিনা, সমাজ আপনাকে মেনে নেবে কিনা রাজনীতিক হিসেবে, সেটা নিয়েই তো সংশয় দেখা দেবে। আর তার ফল কি জানেন? মনে হচ্ছে এমন একটা দিন আসতে চলেছে যেদিনের পর হয়তো শুনতে হবে বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহের রোধ করেছিলেন। কারণ এটাই তো স্বাভাবিক, কারণ মূর্খামির প্রতিযোগিতা যখন শুরু হয়ে গেছে তখন সেটা শুধু আর রামমোহন নির্ভর হয়ে থাকবে কেন, চারপাশে ছড়াবে একের পর থেকে এটা বলেছে তো আমাকে আরেকটু বেশি করে বলতে হবে। এরপরে শুনবো রবীন্দ্রনাথ তিনি নোবেল চুরি করেছিলেন, বলে দেবে কেউ না কেউ। অসংখ্য মানে সত্যি বলছি, ধরুন এদের সম্পর্কে ধারণা দিনকে দিন এমন উচ্চ মার্গে চলে যাচ্ছে না, এদের পক্ষে সব কিছু বলা সম্ভব, সব কিছু করা সম্ভব। আর এ দেখুন, ওই বললাম রাজা রামমোহন রায় এতে কিন্তু খুশি হবেন, কারণ তিনি নিশ্চিত চাইছেন যে তাকে ছেড়ে এবার অন্তত অন্যান্য ক্ষণজন্মা বাঙালিগুলো নিয়ে কেউ একটু টানাটানি করুক।
কারণ ইদানিংকালে তাকে নিয়ে টানাটানিটা তো একটু বেশিই হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যে সতীদাহ প্রথা মানে কি সেটা বলতে গিয়ে পতির সাথে সতীর অবস্থানটা গুলিয়ে ফেলেছিলেন, ব্যাস তারপর সেটা রাজনীতি ধরে ফেলেছে। জ্যোতির্ময় সিং মাহাতো তো আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করতে গেছিলেন, করতে গিয়ে সতীদাহ প্রথা যিনি আটকে ছিলেন তাকে সতীদাহ প্রথার জনক বলে দিলেন। যেমন আমরা কথায় কথায় বলে থাকি না একটা কথা, আমরা যেরকম সেরকমই নেতা পাই। এই কথাটা বোধহয় আমাদের বাংলা আর বাঙালির জন্য 100% খাটে। অন্তত যে দুটো উদাহরণ আপনাদের দিলাম, দুটোতে সাধারণ এবং অসাধারণের স্তরে মূর্খামিটা কোন জায়গায় পৌঁছতে পারে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, তাই না? রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। পশ্চিম বাংলার স্বঘোষিত জননেতা এবং তৃণমূল কংগ্রেসের অন্তর্রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক, যার পশ্চিম বাংলার বাইরে ভারতবর্ষের কোনো জায়গাতে সেই রাজনৈতিক দলের বুথ সভাপতি পর্যন্ত নাই, কিন্তু অন্তর্রাষ্ট্রীয় এই জন্যে বাংলাদেশে এবং পাকিস্তানে তার শাখা আছে এই রাজনৈতিক দলের। তার সাধারণ সম্পাদক যে ভুয়ো MBA ডিগ্রিধারী এবং পতিদাহ প্রথার জনক, যিনি আমরা আগে জানতাম সতীদাহ প্রথার জনক ছিলেন রাজা রামমোহন রায়। কোনো কোনো সময় পিসিমণি রাজা রামমোহন রায়ের জায়গাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও বসিয়েছেন, তো তারই ভাইপো ইনি নূতন জনক হয়েছেন পতিদাহ প্রথার। এই জন্য বলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়বেন না, হ্যাঁ গুলিয়ে যেতে বাধ্য। শিক্ষা তো পেয়েছেন, কিন্তু যা শিক্ষা পেয়েছেন সেটা উল্টো শিক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে যা বলেছিলেন, যেটা বিজেপি ভাইরাল করেছিল, সেটার পর এখন জ্যোতির্ময় সিং মাহাতো যা যা বললেন সেটা তো তৃণমূল ভাইরাল করছে। কিন্তু দেখুন গোটা মিডিয়া জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে এখন তো এগুলোই ছেয়ে রয়েছে। এবং এগুলো শুনতে শুনতে আপনার আমার মুখ দিয়েও যে এরপর এগুলো বেরিয়ে যাবে না এরকম গ্যারান্টি আপনি দিতে পারবেন? বেরিয়ে যাওয়াই তো স্বাভাবিক, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার রিলের যুগ, সারাদিন ধরে রিল দেখছে সবাই। আর রিয়েল লাইফের মতো রাজনীতিও ওই জন্য রিল লাইফে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলো একে অন্যের বিরুদ্ধে রিল বানাচ্ছে, আর তাদের রিয়েল লাইফে রিল ঢুকে গেছে বলেই কিনা জানি না, কিছু নেতাকে দেখে মনে হচ্ছে তারা ক্রমশ ওই লার্জার দ্যান লাইফ বলে না, মানে যা ক্ষমতা, তার যা যতটা উচ্চতা সেটাকে ছাপিয়ে গিয়ে একটা বিরাট মাপের হয়ে যাওয়ার চেষ্টা করছেন, অসাধ্য সাধনের চেষ্টা করছেন। আর তাতে যা যা গণ্ডগোল হওয়ার একটার পর একটা চোখের সামনে এসে যাচ্ছে। এই যে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর বিধায়ক তৃণমূলের শ্যামল মণ্ডল, তিনি কি বলেছেন জানেন? বাংলা এলে প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ঝলসে দেবে। এবার ভাবুন, রাজনৈতিক বিরোধিতা এক জিনিস, কিন্তু সেটা করতে গিয়ে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এরকম ঝলসে দেওয়ার কথা বলা, সেটাকে আপনি কি বলবেন বলুন তো? দেখুন সত্যি কথা বলতে কি, এটা তো হিংসাত্মক বটেই, প্ররোচনামূলক বটেই। প্রধানমন্ত্রী বা মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা তো সুনির্দিষ্ট ব্যক্তি, এবং তাদের সম্পর্কে কিছু এরকম যদি সরাসরি কেউ কিছু বলেন তাহলে সেটা ওই থ্রেট করার মতো হয়ে যায়, হুমকির পর্যায়ে চলে যায়। আমি জানি না সেটাকে বিচার বিভাগ কীভাবে দেখে, কিন্তু এই রকম যদি কথা এখানে কেউ বলে ফেলেন মুখ ফসকে, বা তার দলের নেতা নেত্রীদের সম্পর্কে যদি কেউ বলে বসেন, তখন তাদের প্রতিক্রিয়াটা ঠিক কী হবে সেটা যদি একবার ভেবে নেন। কে কোথায় কতজন এরকমভাবে বিভিন্ন কারণে জেলে পর্যন্ত গেছেন শুধু কার্টুন এঁকেছিলেন বলে, তার সেটা যদি মাথায় রাখেন আপনারা, তাহলে বুঝতেই পারবেন এই ধরনের বক্তব্য রাখার ফল কি হতে পারে। বিশেষ করে যখন 2022 সালে 6ই এপ্রিল রাজ্যসভায় দাঁড়িয়ে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে অমিত শাহ বলেছিলেন যে আপনি বাংলায় যেতে পারেন, কিন্তু প্রাণ নিয়ে ফিরবেন কিনা তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তখন এরকম বিজেপির হাতে এরকম হাতে গরম একটা উদাহরণ
কেউ তুলে দেয়? তৃণমূলের শাসনে বাংলায় এমনিতেই আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে এরকম বারবার তা দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন অভিযোগ তুলে যাচ্ছেন। সেখানে এই উদ্ধৃতি এবং একজন বিধায়কের উদ্ধৃতি, সেইটাকে তুলে যদি তারা বলে যে আইন শৃঙ্খলাটা এই রকম লেভেলে পৌঁছে গেছে যে দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীও গিয়ে সেখানে আক্রান্ত হতে পারেন, এবং শুধু আক্রান্ত হতে পারেন না, তাদের ওপর হামলা করতে পারেন এখানকার বিধায়করা। শুধু হামলা নয়, তাদের একবার ঝলসে দেওয়া হতে পারে। এটার মর্মার্থ, এটার অভিঘাত কোন জায়গায় যাচ্ছে বুঝতে পারছেন? বিজেপি তো ইতিমধ্যেই সেই ব্যাখ্যাটা দিতে শুরু করে দিয়েছে এবং তাদের খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। আজই বাঁকুড়ার সোনামুখীতে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। বিজেপি বিধায়কের অভিযোগ যে তৃণমূলী লোকজনকে নিয়ে গিয়ে হামলা করিয়েছে, এমনকি তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে বিজেপির দিবাকর ঘরামি দাবি করেছে। এবার দেখুন, এটা তো খুব সহজে তাদের পক্ষে বলা সুবিধে হয়ে যাবে বিজেপির পক্ষে। এই প্রথমে এখন বিধায়ক, যদি বিধায়ক অবধি পৌঁছে যায়, কালকে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অবধি পৌঁছতে কি আছে? বলেই তো দিয়েছেন, বিধায়করাই বলে দিয়েছে। এবার তৃণমূল দিবাকর ঘরামির এই অভিযোগ কাহাতক অস্বীকার করবে? বাংলায় বিজেপি নেতারা যে টার্গেটে রয়েছেন, তাদের নিরাপত্তার অভাব যে হতে পারে, সেটা শ্যামল মণ্ডলরা অমিত শাহ, নরেন্দ্র মোদীকে টার্গেট করে তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। এরপর আর কষ্ট করে কাউকে কিছু বোঝানোর তো দরকার পড়বে না। মন্ত্রীর বিধায়ক শ্যামল মণ্ডলের খুব অনুব্রত মণ্ডল হওয়ার স্বাদ জেগেছে, তিহার জেলে যাওয়ার স্বাদ জেগেছে, হুমকি চমকি ধমকি দিয়ে যাচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চেয়েছি যে ভারতবর্ষের দুই মাস্টার মাইন্ড প্লেয়ার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই দুই মাস্টার মাইন্ড প্লেয়ার রিমোট কন্ট্রোলের সাহায্যে গণেশ কুমারকে দিয়ে পশ্চিমবাংলায় মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। এবং সাধারণ নির্বাচন সামনেই পশ্চিমবাংলায়, এই নির্বাচনে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার মাটিতে হাত দিতে চায়, তাহলে তাদের আমি হাত ঝলসে দেবো। ভাবুন, একটা সৎসাহস আছে কিন্তু, এবং বলে না ভদ্রলোকের এক কথা, শ্যামল মণ্ডলেরও তাই। যেটা মঞ্চের ওপরে বলেছিলেন সেটা ব্যাখ্যা করতে গিয়ে একদম মানে বই করে দিয়েছেন। ছাত্রবন্ধু হয়ে, আগে যেরকম ছাত্রবন্ধু টন্ধু পাওয়া যেত না, সেরকম আর কি, একদম পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন যে কোনখানটা ঝলসাবেন, হাত ঝলসে দেবেন। এবার দেখুন, শ্যামল মণ্ডলের উদ্দেশ্য যাই হোক, বিজেপি তার বক্তব্যটাকে নির্দিষ্ট উদ্দেশ্যেই যে ব্যবহার করতে শুরু করবে, এটা তো সবাই জানেন, এবং তাদের দোষ দেওয়া যায় না। এমনিতেই এসআইআর নিয়ে দিকে দিকে গণ্ডগোল চলছে, সরকারি সম্পত্তি ভাঙচুর চলছে, নির্বাচন কমিশন নিযুক্ত যে এই কর্মী অফিসার যারা এই এসআইআর কাজের পথে নেমে কাজ করছেন, তাদের ওপর হামলার ঘটনা ঘটছে। এবার তার সঙ্গে এরকম গল্প, এবং এই দেখো ওরে যে হামলার ঘটনা ঘটছে, এর জেরে যদি সময়ে এসআইআরের কাজ নির্বাচন কমিশন শেষ করতে না পারে, তাহলে তো নির্দিষ্ট সময় ভোট ঘোষণা হবে কিনা, ভোট শেষ হবে কিনা, তাই নিয়েও সন্দেহ আছে। আর ভোট যদি ঠিক সময় শেষ না হয়, তাহলে এতদিন এই রাজ্যের বিজেপি নেতারা যেটা চেয়ে এসছেন, সেটা তো এমনিতেই হয়ে যাবে 355 রাষ্ট্রপতি শাসন। আর সেক্ষেত্রে চাইলেও তৃণমূল যাতে নিজেদের শহীদ বলে দাবি করতে না পারে, সেজন্য রয়েছেন শ্যামল মণ্ডলরা। বিজেপি তাদের এই বক্তব্যগুলোকে সযত্নে তুলে ধরে মানুষজনের সামনে পেশ করে যাবে, বলবে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে নিরাপদ নন, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা ছাড়া আর কী উপায় থাকতে পারে। এবং মজার ব্যাপার, ভাবুন, যে এসআইআরের শুনানি নিয়ে সাধারণ মানুষের একটা অংশ সত্যিই বিরক্ত, সেই এসআইআরের রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে তিনি যে বিজেপির প্লেটে ইস্যু তুলে দিলেন, শ্যামল মণ্ডল যে সেটা উপলব্ধি করেছেন,
সেটাও তো বোঝা যাচ্ছে না, মনেই হচ্ছে না আদৌ উপলব্ধি করেছেন কিনা। মানে এইটা দেখেই আমরা আমাদের নেতাদের নিয়ে গর্বিত হতে পারি যে মাঝে মধ্যে তাদের ভাবনা, চিন্তা, বোধ, বুদ্ধির স্তরটা আপনার আমার মতো সাধারণ মানুষের লেভেলে নেমে আসে। ওই শুনলেন, ওই জন্যই তো হয়তো তিনি হয় ওই বললাম ভদ্রলোকের এক কথা, অথবা তিনি যে উপলব্ধি তিনি করেছেন তার থেকে তিনি সরবেন না, ঠিক করে ফেলেছেন। ওই জন্য ফের ওই হাত ঝলসে দেওয়ার হুঁশিয়ারি। এবার এরকম বন্ধু থাকলে তৃণমূলের শত্রুর আর প্রয়োজন আছে কিনা এটাও তো দলের নেতৃত্বর ভেবে দেখার কথা। আরও আরেকটা কথা, আগুন কোনো সময় জানে না সে কাকে পোড়াবে আর কাকে ছাড়বে। ফলে আগুন লাগাতে গিয়ে আগুনের আঁচ যে তৃণমূলের গায়ে এসেও লাগবে না তার গ্যারান্টি দিতে পারবেন শ্যামলবাবু? গতকাল রাতে সত্যি সত্যিই তো আগুন লেগেছিল কলকাতার আনন্দপুরে, আর সেই আগুনের আঁচ দিনভর সহ্য করতে হলো তৃণমূলকে। আনন্দপুর ওইখানে তো একাধিক খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানির কারখানা আছে, প্লাইউডের গুদাম রয়েছে, ডেকোরেটার্সের সরঞ্জাম মজুত করার মতো ওয়্যার হাউস রয়েছে পরপর। এবং সেখানে আগুনটা লেগেছে কবে? কাল রাতে। ঠিক কতজনের মৃত্যু হয়েছে সেটা এখনো জানা যাচ্ছে না। অন্তত জনা 25 নিখোঁজ। কয়েকজনের মৃত্যু হয়তো কনফার্ম হয়েছে, কিন্তু কার মৃত্যু কনফার্ম হয়েছে এটা কেউ জানে না, কারণ চেহারাগুলো দেখে বোঝার উপায় নেই এখন পর্যন্ত যে 4-5টা দেহ উদ্ধার হয়েছে। এবার কারা ছিলেন ভেতরে? আপনার আমার মতো কিছু সাধারণ মানুষ, তাদের কারোর বাড়ি পূর্ব মেদিনীপুরে, কারোর বাড়ি পশ্চিম মেদিনীপুরে, কারোর বাড়ি হুগলিতে। এরা যাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ওখান থেকে ছুটে এসে এত দূরে এসে দিনরাত এক করে পরিশ্রম করতেন, আজ সেই মানুষগুলো সেই সব দূরের জায়গার থেকে দিনভর ছুটে এসছেন আনন্দপুরে। পরিজনের অপেক্ষা করতে করতে কেউ অসুস্থ হয়ে পড়েছেন, কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কেউ ক্ষিপ্ত হয়েছেন, কেউ অভিযোগ করেছেন এই আগুন লাগার পর আটকে থাকা মানুষজনকে উদ্ধারে চূড়ান্ত গাফিলতি হয়েছে। দমকল সময়ে পৌঁছেছে, কিন্তু আগুনের আন্দাজ করতে নাকি ভুল হয়েছে। কেন? যেখানে খাবার তৈরি হয় বলে তেল মজুত রয়েছে, যেখানে ডেকোরেটার্সের জিনিসপত্র রয়েছে, সেখানে আগুন কত দ্রুত আর কত ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়তে পারে সেটা আন্দাজ করা দমকলের মতো প্রশিক্ষণপ্রাপ্ত একটা বাহিনীর পক্ষে খুব কঠিন। আমাদের এখানে তো বহু এরকম অভিজ্ঞতা হয়ে গেছে। তাহলে কেন 25 জন মানুষ নিখোঁজ হয়ে গেলেন? অনেকেই বলছেন স্টিফেন কোর্টের মতোই আনন্দপুরেও নাকি বহু মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন। স্টিফেন কোর্টে তবু বহু মানুষ এদিক ওদিক থেকে বেরিয়ে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু আনন্দপুরের ওই ওয়্যার হাউস, সেখানে তো ওই সুযোগটাও নেই। ওই ওয়্যার হাউসে যারা আটকে পড়েছিলেন তারা বেরিয়ে আসার সামান্য রাস্তাটুকুও পাননি। এটাই তো অভিযোগ। আর ওরকম বদ্ধ জায়গায় একবার যদি আগুন লাগে, সবার আগে যেটা ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে ধোঁয়া। আগুন আর ধোঁয়া, সেখানকার অক্সিজেন তো দ্রুত শুষে নেয়, দমবন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মারা যান। এবার এমন গুরুতর অভিযোগ সেখানে সারাদিনে একবারের জন্য দমকল মন্ত্রী গেলেন না কেন? দেখুন, বিরোধীরা শুধু এই প্রশ্নটা তোলেননি, এই প্রশ্ন ওখানকার ওই যে কর্মীরা তাদের মানুষজন তুলেছেন, এই প্রশ্ন ওই অঞ্চলের মানুষজন তুলেছেন, এই প্রশ্ন চারপাশে যারা এই খবরগুলো দেখছেন তারা তুলেছে। আর বিজেপি বলেছে কি? বিজেপি যথারীতি এই সুযোগটা তৃণমূলের ওপরে আক্রমণ শানানোর জন্য বেছে নিয়েছে এবং যথারীতি প্রশ্ন তুলেছে, এ রাজ্যে তৃণমূল থাকলে রাজ্যটা যে যতগুলোই হয়ে যাবে এটা নিয়ে কোনো সংশয় নেই। এই আগুনে তৃণমূল পুড়বে, এপ্রিল মাসে তৃণমূলকে পুড়াবে মানুষ। দমকলের পৌঁছানো, রেস্কিউ রিলিফ যেভাবে করেছে, অনেক মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেয়। দমকল নন পারফর্মিং, বিক্ষোভের ভয়ে কোনো মন্ত্রী যায়নি। আমি তো প্রত্যেক মাসেই বলি যে এই মাসের 2 মাস অপেক্ষা করুন, হয় কোথাও বোমা ফাটবে, অবৈধ বাজি কারখানায় কোথাও আগুন লাগবে, না হয় কোথাও কোনো বাজারে ওই যতুগৃহ তৈরি করে রাখা হয়েছে কলকাতা সহ বিভিন্ন এলাকায়, সেখানে আগুন ধরবে।
দমকল মন্ত্রী এখন কোথায় দম দিচ্ছে উনিই বলতে পারবেন। মানে তিনি ঘটনাস্থলে না গেলেও ঘটনা সম্পর্কে যে ওয়াকিবহাল এবং যে তিনি ভোর থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন সেটা তো বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুজিত বসু বললেন। কিন্তু তা সত্ত্বেও কিছু প্রশ্ন তো না করলেই নয়। এক, কেন ঘটনা ঘটার 8 ঘন্টা পর আনন্দপুরের শাসক দলের কোনো প্রতিনিধি পৌঁছলেন, সরকারের কোনো প্রতিনিধি পৌঁছলেন? প্রথম কে গেলেন? প্রথম একমাত্র এইভাবেও দেখতে পারেন আনন্দপুরে গেছেন অরূপ বিশ্বাস। প্রায় 11 ঘন্টা পর সেখানে পৌঁছন সায়নী ঘোষ। অথচ দেখুন লোকেশনগতভাবে জায়গাটা এমন যে কেউ দ্রুত পৌঁছে যেতে পারতেন। আনন্দপুরের যেখানে এই গোডাউনটা, সেই জায়গাটা বিধানসভাগতভাবে সোনারপুরের মধ্যে পড়ে, আবার কলকাতার লাগোয়া হলেও জায়গাটা পঞ্চায়েত এলাকা। ফলে চাইলে সোনারপুরের বিধায়ক ফিরদৌসী বেগম বা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারও যেতে পারতেন, এবং সব থেকে বেশি করে যেতে পারতেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইখানেই যাবতীয় প্রশ্নগুলো। দেখুন, আজকে সবাই ধরে নিচ্ছি সাধারণতন্ত্র দিবসের বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। পতাকা তোলার কথা, সব সাধারণ মানুষের জন্য। তাহলে সাধারণতন্ত্র দিবসে যেখানে কিছু সাধারণ মানুষ এরকম জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে, সেটা কি প্রায়োরিটির দিক থেকে পতাকার আগে আসতে পারতো না? পতাকাটাই তো সবার ওপরে, সেটা সর্বসময় থাকবে, তার জায়গায় অন্য কেউ তুললেও থাকবে, তাই না? এই প্রশ্নগুলো আমরা আসলে না বুঝে উঠতে পারি না। আমাদের বোধ বুদ্ধি, সরকারি দায়িত্ব, ভাবনা, এগুলো সব বিভিন্নভাবে বিভিন্ন খাতে চলে, তো হয়তো এগুলোর ব্যাখ্যা আমরা করে উঠতে পারবো না। কিন্তু যে জায়গাটায় আমার কয়েকটা প্রশ্ন মনের মধ্যে ঘোরাফেরা করছে, সেই দিকগুলো আসি। কারণ এই ক্ষোভ, এই প্রশ্ন, এগুলো সব মানুষের আছে, তুলবে তারা। রাজনৈতিক বিরোধীরা তারা তো তুলবেই। হাতে ভোটের আগে এরকম পড়ে পাওয়া 14 আনার মৃত্যু নিয়ে রাজনীতি করতে রাজনীতি অসাধারণ পারে। সুতরাং সাধারণ মানুষের এই মৃত্যুগুলো নিয়ে যে রাজনীতিটা একটা অসাধারণ স্তরে পৌঁছবে সেটা বলে রাখছি, বিশেষ করে যখন এত সংখ্যক মানুষ এখনো নিখোঁজ। আমরা প্রশ্নগুলো অন্য দিক থেকে ভাবি, যেগুলো সত্যি বলছি খটকা লেগেছে। প্রথম কথা হচ্ছে যে কোনো রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটলে সবার আগে যেটা বলছিলাম, সব থেকে আগে পৌঁছে যান সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার কথা থাকলে যান, যাওয়ার কথা না থাকলেও যান। এবার তাহলে প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় না গেলে তৃণমূলের আর কেউ যাওয়ার মতো নেই? রাত 3টের সময় বা যদি ভোর 5টার সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় চলে যেতেন, তাহলে ওখানে কি পুরো মন্ত্রিসভার লাইন লেগে যেত? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। বাকি আর কেউ, সবটা আর কতদিন এরকমভাবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে ভর দিয়ে বৈতরণী পার করা যাবে? এটা, এই ভাবনার থেকে আর কবে কেউ বেরোবেন ভাবুন তো? এই প্রশ্নটা তো উঠবে। এবং এটা কিন্তু ওই সাধারণ তৃণমূল সমর্থকদেরও প্রশ্ন। অনেকের সাথে কথা হচ্ছে, তারাও বলছিলেন সব দিদি করবেন। এবার এই ভাবনাটা আখেরে তো তৃণমূলের ওপরেই সামগ্রিকভাবে এসে বর্তাবে, বুঝতে পারছেন সেটা? এবার দ্বিতীয় বিষয়টা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছল, এটা আমরা দেখেছি। রেলমন্ত্রী থাকাকালীন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনা হোক, বা বিরোধী নেত্রী থাকাকালীন স্টিফেন কোর্টের ঘটনা হোক, বা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আমরি হাসপাতালের আগুন থেকে কয়লাঘাটার রেলের দপ্তরে আগুন হোক, সব জায়গায় তিনি দ্রুত পৌঁছেছেন, ঠায় অপেক্ষা করেছেন উদ্ধার কাজ শেষ হওয়া পর্যন্ত। এটা আমরা সবাই দেখেছি। এবার মুখ্যমন্ত্রী গেলেন না বলে বাকিরাও গেলেন না, এটা যদি বাস্তব হয়,
তাহলে তো ধরে নিতে হবে যে বাকিরাও টাইমিংটা গন্ডগোল করে ফেলছেন। ভোটের বাজারে যে এই বিষয়টা তাদের ক্ষেত্রে একটা বড় ধাক্কা হতে পারে, তাদের রাজনৈতিক সাবালকত্ব বা ম্যাচিউরিটি নিয়ে প্রশ্ন তুলতে পারে, এই সুযোগটা তারা দিচ্ছেন কেন? এটা বুঝেননি বা বোঝেন না, এরকম রাজনৈতিক বুদ্ধি না, এটা মেনে নেওয়া যাবে না। এদের প্রত্যেকের রাজনৈতিক বুদ্ধি অত্যন্ত অত্যন্ত তীক্ষ্ণ, সে আদি হন বা নবীন। তাহলে সব জেনে সব বুঝে তারপরেও কেউ ঝাঁপিয়ে পড়ার কাজটা করলেন না কেন? তাহলে কি ঝাঁপিয়ে পড়লে তাদের মনে হয়েছিল দুটো অপশন, এক হিতে বিপরীত হতে পারে, সেটা কি? হ্যাঁ, একটা বক্তব্য এসছে যেটা সমস্ত ক্ষেত্রে বলা হয় যে ওই সময় যদি নেতা নেত্রীরা তারা গিয়ে হাজির হন, তাদের সামলাতে গিয়ে কাজের কাজটা হবে না, কাজে ব্যাঘাত ঘটবে। ঠিক, এবং এটা তারা জানেন, বোঝেন, এবং তারপরে অধিকাংশ জায়গাতেই নেতা নেত্রীরা গিয়ে হাজির হন, এটাই তো বাস্তব। তাহলে এই ক্ষেত্রে হলেন না কেন? কোথাও গিয়ে কি একটা ভেতরে ভেতরে এই তাগিদগুলোর মধ্যে সংশয়, ভয়, বা কোথাও গিয়ে সমালোচনার মুখে পড়তেও হবে কিনা, সেটাকে সামলানো যাবে কিনা, এই ধরনের কোনো আত্মবিশ্বাসের অভাব, এই সমস্তগুলো কাজ করছে? জাস্ট মনে হচ্ছে, মানে এই জন্য আপনাদের সামনে তুলে ধরছি। এইরকমই তো কিছু কিছু বিষয়ের সামনে আসে, নইলে আর কেন যাবেন না এরকম ভোটের আগে তো একটা প্রদীপ জ্বাললে, একটা বাজি ফুটলে সবাই ছুটে যায়। সেখানে এত বড় কাণ্ড হলো, এতগুলো পরিবার স্বজনহারা হলেন, কোনো কেউ গেলেন না, এইটা বুঝতে পারছি। দেখুন, যারা ক্ষতিগ্রস্ত হলেন তারা ক্ষতিপূরণ পাবেন নিশ্চয়ই, এরা যে ট্র্যাডিশন সেটা, কিন্তু বিপদের দিনে বন্ধু হিসেবে তাদের পাশে তৃণমূলের থাকা না থাকার কথাটা সহজে ভুলতে পারবেন নাকি? এটা এই ভোটের আগে শাসক এবং প্রশাসকের জন্য খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে, এটা কিন্তু একটু ভেবে দেখার বিষয় রয়েছে। যেগুলো স্বাভাবিক ঘটনা, সেগুলো যখন স্বাভাবিকভাবে না ঘটে তখনই তো সংশয় জাগে, অস্বাভাবিকত্বটা কি করে থাকছে এবং কেন থাকছে। তাহলে কি কোথাও সব কিছু ঠিকঠাক নেই? অন্ধকারে কি করছে আমরা তো বুঝতেই পারছি না। তুলে ফেলে দিচ্ছে হয়তো, ওখান থেকে আগুন জ্বলছে, হয়তো তুলে আবার ফেলে দিচ্ছে, তুমি কি করে জানতে পারো? পুলিশ কিছুই বলতে পারছে না, কোনো তথ্যই দিতে। অলরেডি আমরা ডকুমেন্ট সব কিছু দিয়েছি, জমা দিয়েছি, স্যার বলছে ওয়েট। সব থেকে বড় দাবি যেটাই হওয়ার, যেটা হওয়া স্বাভাবিক আর কি, যে আইডেন্টিফাই করতে হবে যে ভেতরে কজন ছিলেন এবং তাদের পরিবারের লোকের, এটা খুব ন্যায্য দাবি। এখন কিছু বললে না, ওটা একটু ইরেসপন্সিবল হবে, কারণ এটা তো প্রশাসনিকভাবে পুলিশও দেখছে, আর যতক্ষণ না ভেতরে ঢুকে পুরো আগুনটাকে সাবসাইড করিয়ে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে কতজন রয়েছে। সরকার ওদের থেকে ঘুষ নিয়ে, টাকা নিয়ে, হ্যাঁ, বিনা লাইসেন্সে, বিনা পারমিটে তাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে, তাই এটা চলছে। এমন লাগবে না কোথাও এরকম ব্যবস্থাও এই পর্যন্ত করা যায়নি। সমাজের মধ্যে এরকম ঘটনা ঘটছে, চেষ্টা করতে হবে। তার মানে কি চেষ্টা হবে না, চেষ্টা আরও বাড়াতে হবে, আরও নজরদারি বাড়াতে হবে, প্রশাসনকেও অ্যালার্ট হতে হবে, কিন্তু তার থেকে বেশি সজাগ হতে হবে সাধারণ মানুষকে। তবে দমকল মন্ত্রী জানেন তো, শুনে খুশি হবেন যে আনন্দপুরে তার বাহিনীর পারফরমেন্সের দিকে যদি আঙুল উঠুক, ওই মল্লিক বাজারে একটা ফ্ল্যাটের আগুন আমাদের দমকল বিভাগ একদম সময় নিভিয়ে দিয়েছে, আর নদিয়ায় দমকল বাহিনী যা করে দেখিয়েছে তার তো কোনো তুলনাই নেই। শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে একটা কদম গাছ আছে, জানেন তো, তাদের বছর 40-এর এক যুবক উঠে পড়েছিলেন একেবারে মগ ডালে। এবার কেউ তাকে মগ ডালে তুলে মই কেড়েছিলেন কিনা বলতে পারবো না, কিন্তু স্থানীয় বাসিন্দারা সকালে উঠে দেখেছেন গাছের তলায় একটা জামা পড়ে রয়েছে, আর জামার মালিক তিনি গাছের ওপর মগ ডালে। তখনই দমকলে খবর যায়, দমকল কর্মীরা গাছে উঠে প্রথমে যুবককে নামানোর চেষ্টা করেন, কিন্তু পারেননি, প্ল্যান এ ফেল করেছে। সুতরাং তারা প্ল্যান বিতে যান।
স্থানীয় একটা দোকান থেকে লোভনীয় পানীয়ের বোতল কিনে এনে যুবককে লোভ দেখানো হয়। ব্যাস, যুবক তত্তর করে নিচে নেমে আসেন, আর নিচে আসতেই তাকে ধরে নিয়েছে পুলিশ। এবার দেখুন, সাধারণতন্ত্র দিবসে এতে যুবকের ওই গাছে চড়ার অধিকারে প্রশাসনিক হস্তক্ষেপ হলো কিনা সেটা বলতে পারবো না, কিন্তু দমকল কর্মীরা যে উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন সেটা তো পরিষ্কার। এবং সেখান থেকেই প্রশ্ন আসছে, যেখানে এই প্ল্যান এ কাজ না করায় তারা বুদ্ধি খাটিয়ে এরকম প্ল্যান বি কাজে লাগালেন। এত ছোট ঘটনায় যখন তারা এতটা নিবেদিত প্রাণ হলেন, তাহলে আনন্দপুরের মতো ঘটনায় তাদের পরিকল্পনাহীনতা নিয়ে এতগুলো প্রশ্ন ওঠার সুযোগ কেন দিলেন? এই প্রশ্নগুলো এই সাধারণতন্ত্র দিবসে না আপনার আমার মতো সাধারণ মানুষের বুদ্ধিতে কিছুতেই ব্যাখ্যা আসে না। আমরা সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি ওই কদম গাছের উপরে একজন বসে রয়েছে। তো ওখান থেকে নামতে বলছে, কোনো রকম নামছে না। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ফায়ার ব্রিগেডে খবর দিলাম। বলছে আমি 12টার পরে নামবো না, আমার কিছু করতে হবে না, তোমরা চলে যাও। মদের অফার দিতে উনি গাছের থেকে পকেট থেকে টাকা ফেলে দেয়, ওনার জন্য মদ নিয়ে আসা হয়। উনি মদ নিয়ে আসলে উনি গাছের থেকে অটোমেটিক একা একাই নেমে পড়ে। এটা একটা উন্নত দিক খুলে গেল মশাই। আমি শুনছিলাম বক্তব্যগুলোর থেকে তো আবার একটা অন্য দিগন্ত খুলে গেল করে ব্যাপারটা। খেয়াল করে দেখুন, গাছের মগডাল থেকে তিনি টাকা ছুঁড়ে দিয়েছেন, কোন ব্র্যান্ডের পানীয় পছন্দ সেটা বলে দিয়েছেন, আর দমকল বাহিনীকে দিয়ে সেটা কিনে আনিয়েছেন। ভাবা যায়? মানে দমকল বাহিনীকে তিনি মোটামুটি ওই ফুড ডেলিভারি সংস্থার কাজ করিয়ে নিলেন ওদের দিয়ে। তার কি মনে হচ্ছে যে এদের আর কোনো কাজ নেই, এই কাজটাই এরা সব থেকে ভালো পারবে? দেখুন, যাই হোক, এটার মধ্যে হাসির বস্তু আছে, কিন্তু ওই শান্তিপুরের যুবক দুটো জিনিস তো দেখিয়ে দিলেন। এই আইডিয়াটা তিনি যা করলেন এটাও তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াবে। আর ভয় হচ্ছে কি জানেন, এই আইডিয়াটা নেটিজেনরা না শিখে নেন। যদি একবার শিখে নেন এবং দমকলকে এইভাবে ব্ল্যাকমেল করে পানীয় আনানোটা যদি এটা প্রচলিত হয়ে যায়, অথবা রোজগার বাড়াতে এরকম স্কিমই হয়তো নিয়ে আসা হলো, সরকার ভাবলো যে টাকা পয়সা কম আছে, সব সময় যে আগুন টাগুন লাগছে এরকম তো না, বসিয়ে বসিয়ে মাইনে কেন দেবো? এই যে ধরুন পুরকর্মীদের পেনশন টেনশনই দেওয়া যাচ্ছে না, এত টানাটানি, বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না। সুতরাং সবারই তো একটুখানি রোজগার বাড়ানোর দরকার আছে। এটাও একটা রাস্তা দেখিয়ে দেওয়া হতে পারে সরকারকে। সরকার হয়তো সমস্ত ডিপার্টমেন্টের জন্য এরকম ডেলিভারি সংস্থার দায়িত্ব দিয়ে দিল, সেটাও হতে পারে। মনে হচ্ছে তো ঠাট্টা করছি? ঠিক ঠাট্টাই করছি। কি করব বলুন? আবার বলছি, খালি কিছুতেই ভেবে পাচ্ছি না। এখানে বসে আপনাদের সাথে কথা বলছি, অথচ এখনো অবধি জানা যায়নি যে কজন ওখানে এই আনন্দপুরে পুরো ছাই হয়ে গেছে। যে দেহগুলো বেরিয়েছে সেই দেহগুলো কার সেটা উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এইটা না অদ্ভুতভাবে কিন্তু হজম করতে পারছি না। আজকের দিনে এইরকম সময় আনন্দপুরে রাত 1:30টায় আগুন লাগলো, এই যে দেহগুলো বেরোচ্ছে এগুলো পরের দিন বিকেলে এতক্ষণ পর দমকল বার করতে পেরেছে। যারা মরলেন তারা তো আমার আপনার মতোই সাধারণ মানুষ। তাহলে কি আমার আপনার মতো সাধারণ মানুষের বেঁচে থাকাটাই নেতাদের কাছে রসিকতা? আমাদের মৃত্যুটাকেও এর একদম রসিকতার পর্যায়ে নিয়ে গেছে। তাই জন্য একটু পাল্টা রসিকতা করলাম। বলুন, আজ তো সাধারণতন্ত্র দিবস, এই অসাধারণদের সম্পর্কে 2-4টে রসিকতা না করেই ফেললাম। এটা অধিকার বোধ আছে তো। কাল পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা হয়েছে, আপনারা জানেন। বাংলার থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই প্রাইজটা পাচ্ছেন, পদ্মশ্রী পাচ্ছেন। এটার মধ্যে কোনো রাজনৈতিক বার্তা নেই। এটা দেখুন, দীর্ঘদিন ধরে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিকে একার কাঁধে টেনেছেন প্রসেনজিৎ। তাকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় না, খুব সচেতনভাবে দূরত্ব বজায় রাখেন। কোনো রাজনৈতিক দল চাইলেও এখন অবধি তাকে সেভাবে ব্যবহার করতে পেরেছে বলে তো শোনা যায়নি। এবার সেই জায়গা থেকে তিনি যদি পান, আমাদের ভালো লাগার জায়গায় থাকবে। তেমন যেরকম ওই কেরলের প্রবাদ প্রতিম অভিনেতা মামুটি, তার পদ্ম পুরস্কার পাওয়া নিয়েও কোনো রাজনৈতিক বিতর্ক নেই।
পদ্ম পুরস্কার বাকি যে 11 জন পাচ্ছেন তার মধ্যে চিকিৎসক, শিল্প, সাহিত্য, বিভিন্ন জগতের মানুষ রয়েছেন, আর রয়েছেন আদিবাসী, দলিত, অনগ্রসর শ্রেণীর লেখকরা। এবার এরা যে স্বীকৃতি পেয়েছেন এটার মধ্যে দিয়ে অনেকে ভোটের আগে একটা বার্তা দেখতে পারেন যে এই শ্রেণীর মানুষজনের জন্য একটা বার্তা আর কি, আবার নাও দেখতে পারেন, কারণ পদ্মশ্রী সম্মানের লক্ষ্যই হচ্ছে সেভাবে প্রচার না পাওয়া শিল্পীদের তুলে ধরা, ব্যক্তিত্বদের তুলে ধরা যারা সমাজের জন্য কিছু করছে না। কিন্তু যদি পদ্মভূষণ সম্মানের দিকে তাকাই সেখানে বার্তাটা স্পষ্ট, মানে অন্তত আপনি বার্তাটা পড়ার চেষ্টা করতে পারবেন। হ্যাঁ, খুব বেশি আপনি চাইলে আপনাকে কেউ আটকাতে পারবে না। দেখুন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন এবার এই সম্মানটা পাচ্ছেন। এবার শিবু সোরেন তিনি কে? ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাবা তিনি। এবার হেমন্ত সোরেনকে তিনি আবার ইন্ডিয়া ঐক্যের নেতা। এবার নির্বাচনে ঝাড়খণ্ড জিততে পারেননি বিজেপি, এটা তো বাস্তব। তাহলে এটা হেমন্ত সোরেনের কাছে কি ঘুরপথে ইন্ডিয়া ঐক্য ছেড়ে দেওয়ার আহ্বান? সময় বলবে। তবে 2024 লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে তো ভারতরত্ন দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে, সবই ঘটনাচক্রে হয়, কিন্তু তার একটা রাজনৈতিক যোগাযোগ মাঝে মধ্যে পাওয়া যায়। কারণ তারপর তার নাতি চৌধুরী জয়ন্ত সিং এনডিএতে যোগ দিয়েছিলেন, রাষ্ট্রীয় লোকদল এনডিএর অংশ হয়েছিল। গত বছর কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। কর্পূরী ঠাকুরকে তিনি বিহারে জাতের রাজনীতির প্রাণ পুরুষ, জাত গণনার, জাতিভিত্তিক সংরক্ষণের তিনি বড় প্রচারক ছিলেন। কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার পর বিজেপি কিন্তু বিহারেই অসাধারণ জয়টা পেয়েছে। কাজী কেউ যদি সেই দুটোর মধ্যে সম্পর্ক খুঁজে পান তাকে খুব দোষ দেওয়া যাবে। ঠিক একইভাবে ওই জন্য হেমন্ত সোরেনের বাবার শিবু সোরেনের পদ্মভূষণ পাওয়াটা কৌতূহলের জন্ম দিচ্ছে। আর শুধু তো তিনি নন, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী VS অচ্যুতানন্দনও তো পদ্মবিভূষণ পাচ্ছেন। অচ্যুতানন্দন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী, নাম্বুদিরিপাদের পর কেরলে বামপন্থীদের মধ্যে সব থেকে জনপ্রিয় নেতা। কিন্তু একই সঙ্গে তিনি একটু ব্যতিক্রমীয় ব্যক্তিত্ব ছিলেন। পার্টি লাইনে তোয়াক্কা না করে বেশ কিছু সাহসী সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যার জন্য তাকে পার্টিতেই বিরাগভাজন হতে হয়েছিল। এবং বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে এককালে তার সংঘাত হয়েছিল, সাসপেন্ডও হয়েছিলেন। এই সাসপেনশনটা মাথায় ঘুরেছিল, এটাও রাজনৈতিক বিশ্লেষকদের মাথায় থাকতে পারেন, তবেই তো বার্তা দেওয়াটা সার্থক। কেরলে অচ্যুতানন্দনের অনুগামীরা এখনও কিন্তু CPIM-এর অন্যান্য ধারার সঙ্গে পুরোপুরি মিশ খান না। কোথাও গিয়ে তো তাদের একটা অন্য একটা বক্তব্য থাকে, দলের মধ্যে আছেন তারা, কিন্তু ভেতরে ভেতরে কি একটা অচ্যুতানন্দনের ব্যাপারে ক্ষোভ নেই? VS-কে পদ্মবিভূষণ দিয়ে কি সেই ধারার প্রতি বার্তা পাঠানো হলো? এটা তো ভেবে দেখার ব্যাপার। এবং সেটা যদি হয় তাহলে তো আপনাদের মনে পড়ে যাবে, কয়েকদিন আগের থেকেই আপনারা দেখছেন যে বিজেপির নেতারা এ রাজ্যে বামেদের ভোটটাকে টার্গেট করেছেন, বারবার বলছেন। অতীতে তো তাই হয়েছিল, ওই সেই 19-21 শোনা গেছিল বাম ভোট রামে গেছে। তাহলে বিজেপি কি সেইটার থেকেই একটা নতুন রাস্তা দেখতে পেয়েছে? সেই জন্য কি কেরলেও তারা ওই বাম ভোটকেই টার্গেট করেছে? এই তো নরেন্দ্র মোদী, এটাই হচ্ছে বিজেপির সরকার। আমরা রাজনীতিকে সামনে আনি না। আমরা যখন পদ্ম পুরস্কারের কথা ভাবি, যারা দেশে যে ইম্প্যাক্টে রেখে গেছেন তাদের সকলের অবদানকে আমরা স্বীকার করি। VS অচ্যুতানন্দন আমাদের একদম অন্য মতাদর্শের লোক, কিন্তু তিনি তার রাজ্যের মানুষের জন্য কাজ করে গেছেন। রাজনীতিতে তার অবদান আছে, সেই মতাদর্শ আমাদের পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তার জন্য তিনি পদ্মপ্রাপকের তালিকায় থাকবেন না, এটা তো হতে পারে না। তাহলে তো আমরা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস হয়ে যাব। রাজনৈতিক সিদ্ধান্ত তখন মনে হয় যখন তারা কেরল দখলের স্বপ্ন দেখেন, দেখে কোথাও বামেদের থেকে একটা ভাঙনের সম্ভাবনা তৈরি করার চেষ্টা করেন। গুরুজিকে সম্মান দিয়েছে, অর্থাৎ একদিকে তার ছেলেকে নির্বাচনের আগে
গ্রেপ্তার করানো, এবং আর একদিকে এটা এটা নরমে গরমে রাজনৈতিক সিদ্ধান্ত হতেই পারে। বহু মানুষ আছেন যারা সত্যিই এটা পাওয়ার যোগ্য, তাদের বেলায় আরেকটু সচেতনভাবে রাজনীতিটা বাইরে রেখে যদি সিদ্ধান্তগুলো নিতেন তাহলে ভালো হতো। দেখুন, সুকান্ত মজুমদারের বক্তব্য তো একদম ঠিক। বিরোধী দলের নেতাকেই তো দেওয়া হয়েছে, কেউ কিচ্ছু বলতে পারবেন না, কিন্তু তার মধ্যে দিয়ে বার্তাটা সেটাও যে বাকি রাজনৈতিক নেতাদের মাথার মধ্যে ঘুরতে থাকবে সেটাকেও তো অস্বীকার করা যাবে না। এবং এর মধ্যে দিয়ে সবথেকে বড় যে প্রশ্নটা আপনার মাথায় আসছে আমি জানি, তাহলে কেরলেও কি বিজেপি ক্ষমতা দখলের কথা ভাবছে? মানে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? হয়তো তিরুবনন্তপুরমের ওই পুরসভাটা বিজেপি দখল করেছে, হ্যাঁ, কিন্তু ওখানে তো তারা মোটামুটি একটু একটু করে ভালো ফল ছিল, একদম ছিল না এরকম না, সেখান থেকে নয় পুরসভাটা দখল করেছে, কিন্তু ওখানে তো মোটামুটি সরকার পাল্টাপাল্টি করে ওই বাম আর কংগ্রেসের মধ্যেই ঘোরাফেরা করে। ওখানে বিজেপি তো এখন অবধি সেভাবে থাবা বসাতে পারেনি, দাঁত ফোটাতে পারেনি। এবং খেয়াল করে দেখুন, ওই যে ওখানে মোটামুটি ওই 5 বছর বাদেই এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, এই যে ট্র্যাডিশনটা সেটাও তো বরঞ্চ ভেঙে গেছে এর আগের বার। কেরলে টানা 10 বছর এখন বাম সরকার চলছে। এই প্রবণতা অনুযায়ী গতবার কংগ্রেসের আশা কথা ছিল, ঠিক আছে, যদি সেটা ডিলেডও হয়, এবারও সেই একই অঙ্ক বা একই বিষয়টা সবাই হিসেবটা সবার মাথার মধ্যে আসবে। এবার কি তাহলে কংগ্রেস, নাকি আরও একবার গতবার যেরকম ওই ট্র্যাডিশনকে ভেঙে দিয়েছিল বামেরা, এইবার আরেকবার তারা ট্র্যাডিশন ভাঙবে? এই প্রশ্নগুলোই বেসিক্যালি থাকে। সেখানে হঠাৎ বিজেপির কথাটা কি, বিজেপির কথাটা এলো কেন? আসলে দেখুন, হয়তো মানে ওই কংগ্রেস আসতে পারে এই বিষয়টা কোথাও বিজেপির মাথায় কাজ করছে, মানে এই পাল্টাপাল্টির হিসেবটা মাথায় রেখে, এবং সেটাকে ধরে তারা পরবর্তী অঙ্কগুলো সাজিয়েছেন। কংগ্রেস ক্ষমতায় আসা মানে বামেরা ক্ষমতার বাইরে। কোনো দল সরকারের বাইরে থাকলে তাকে ভাঙা সহজ, সেটা মাথায় রেখেই কি বিজেপি এই অচ্যুতানন্দনের অনুগামীদের বার্তা দিয়ে রাখলো? তাই যদি হয় তাহলে এটা বন্ধুত্বের বার্তা। যদিও কেরল সবসময় একটু অন্যরকম ভাবতে পারে, বাংলা একটু অন্যরকমভাবে, দুটো বড় শক্তি ছিল বাম শিবিরে, কিন্তু তৎসত্ত্বেও 2011 সালের পট পরিবর্তনের পর রেজ্জাক মোল্লা ছাড়া বিরাট যে বাম শক্তি ক্ষয়িষ্ণু, ছোট হয়ে গেছে, কিন্তু সেটাকে সরাসরি যে বিরাটভাবে ভাঙতে পেরেছে এরকম তো হয়নি তৃণমূলের ক্ষেত্রে। কিন্তু বিজেপি তারা হয়তো নেতাদের কথা ভাবছে না, তারা ওই সমর্থকদের কথা ভাবছে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে আস্তে আস্তে ঢুকে সেখান থেকে ওপর দিকে যাওয়ার কথা ভাবছে। অঙ্ক বিভিন্ন আছে, রাজনৈতিক অঙ্ক যে আছে এটা তো পরিষ্কার। আর দেখুন, এই যে অরাজনৈতিক অঙ্ক মাথায় রেখে যদি বার্তা দেওয়া হয়ে থাকে তাহলে বললাম এটা বন্ধুত্বের বার্তা। এবার রাজনীতি তো, তাই বন্ধুত্বের বার্তা যেরকম রয়েছে, মাঝে মধ্যে বার্তাগুলোর মধ্যে শত্রুতার বার্তাও লুকিয়ে থাকে, সেটা তো দেখতে পাচ্ছি। বেহালায় কাল বিজেপির একটা সভামঞ্চ পুড়িয়ে দেওয়া হয়েছে, অভিযোগ যথারীতি তৃণমূলের বিরুদ্ধে, এবং এটা অভিযোগ যে তৃণমূলের পার্টি অফিস নাকি ভাঙচুর করা হয়েছিল, তারপরেই তৃণমূল ওই বিপ্লব দেবের পার্টি অফিসে পাল্টা হামলাটা চালিয়েছে। এবার প্রাথমিকভাবে যদি দেখেন আপনার কি মনে হবে? এই ভোট আসছে তো, এই স্থানীয় স্তরে লোকাল ঝামেলা লেগেই থাকবে, ও ভেবে লাভ নেই। আর বিশেষ করে একটা সময়ের পর ওই পার্টি অফিস ভাঙা টাঙা এগুলো তো খুব কমন ব্যাপার হয়ে গেছিল, সুতরাং ওই সবই হচ্ছে আর কি, নতুন আর কি হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা পোস্ট চিন্তাটাকে অন্যদিকে নিয়ে যেতে বাধ্য করেছে, যেখানে তৃণমূল অভিযোগ করেছে কিভাবে বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় গিয়ে বারবার তৃণমূলের নেতা কর্মীদের কনভয় হামলার মুখে পড়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়েও হামলা হয়েছিল। এবার সন্দেহ তো হবেই, বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় তৃণমূল নেতাকর্মীরা বিক্ষোভের মধ্যে পড়েছিলেন বলেই বাংলায় এসে বিপ্লব দেবও কি বারবার মাথার মুখে পড়ছেন? সম্ভাবনাটা এড়িয়ে দেওয়া যাচ্ছে না, ভাবিয়ে দিয়েছে তৃণমূল।
কিন্তু বিষয়টা বাস্তব, যেখানেই উনি সভা করতে যাচ্ছেন, বিপ্লব দেব মানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যেখানেই যাচ্ছেন, যে জেলাতেই যাচ্ছেন, সেখানেই বাধার মুখে পড়েছেন। অথচ দেখুন, শুভেন্দু অধিকারী সভা করছেন, সুকান্ত মজুমদার সভা করছেন, মিঠুন সভা করছেন, দিলীপ ঘোষ সভা করছেন। হ্যাঁ, কখনো কখনো বড় সভার জন্য অনুমতি পাচ্ছেন না, তারপরে কোর্টে গিয়ে পেয়ে যাচ্ছেন, কিন্তু তাদের সভা মঞ্চে তো হামলা টামলা হচ্ছে না। কিন্তু বিপ্লব দেবের সভা এই নিয়ে বারবার 3বার হয়ে গেল। কেন? তাহলে কি সত্যিই ব্যাপারটা ওরকম যে বদলা নেওয়া হচ্ছে? তোমার এলাকায় তুমি শের ছিলে, তুমি তখন আমাদের সঙ্গে যা করেছো, আমার এলাকায় আমি সওয়াশের, তো এবার আমি তার পাল্টা তোমায় ফিরিয়ে দিচ্ছি। আমি বললাম না, সবসময় সাধারণ মানুষের মাথায় যে সব কিছু সহজে আসে তা তো নয়। তখন ওই অসাধারণরা মানে রাজনীতিকরা তারা আমাদের বিষয়গুলো একটুখানি দেখিয়ে দেন বা বুঝিয়ে দেন। এক্ষেত্রেও তাই হয়েছে আর কি। বিনাশকালে বিপরীত বুদ্ধি, ফ্রাস্ট্রেশন, তার জন্য গরিব মানুষ যে ডেকোরেটর আছে তার চেয়ার টেবিল সব ডেকোরেটরের, তো এইগুলো ভেঙেছে। কাউকে চাকরি দেওয়ার মুহূর্ত নেই মমতা ব্যানার্জি। আমরা বদলা নিই, বিপ্লব দেবের সবাই যত লোক ছিল তারা সব বহিরাগত। পতাকা ছেঁড়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সবার মধ্যে গুন্ডাদের ঢোকানো হয়েছে। এবার তারা ওখানে এসে জমায়েত এবং আসার পথে কাউন্সিলরের অফিসকে অ্যাটাক করে। হ্যাঁ, তৃণমূল যত সময় এগিয়ে আসছে বুঝতে পেরেছে ওদের সময় শেষ, তাই অতিষ্ঠ হয়ে গিয়ে ভয় পেয়ে হতাশ হয়ে এই ধরনের আক্রমণ করছে। যেভাবে আমাদের মঞ্চটাকে জ্বালিয়ে দেওয়া হলো, আজ তো এটা আমরা দেখতাম ইন্টেরিয়ার গ্রামে, একদম খোদ শহরের ভেতরে যখন এই ঘটনা ঘটতে শুরু করেছে। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও স্যালাইন জনগণই দেবে। এই এক কাণ্ড হচ্ছে জানেন তো। সেই যে কবে অনুব্রত মণ্ডল ওই চরম চরম করে ঢাক বাজিয়েছিলেন আর রাস্তার ধারে উন্নয়নকে দাঁড় করিয়ে রেখেছিলেন, তারপর থেকে বহু ক্ষেত্রে এই নেতাদের বা একটা বিশেষ ক্ষেত্রে নেতাদের সোজাসুজি কথা বলাটাই উঠে গেছে। এবার দেখুন, এটাতে না খুব ধাঁধায় পড়তে হয়। কিছু যে হচ্ছে বা কিছু হবে, কিছু ওষুধ পড়বে, সেগুলো তো আমরা বুঝতে পারছি। ওই বললেন অ্যান্টিবায়োটিক, আরও কী সব ইঞ্জেকশন সব কিছু। হ্যাঁ, একটু কাটাছেড়ার কথাও বলেছেন, সেটা যাই হোক, কিন্তু কোনটা কি সেটা আপনি বুঝতে পারবেন বলুন তো? আর আসলে আপনার আমার মনের মধ্যে একটু প্রশ্ন জাগে না, যে জানতে ইচ্ছে করে না যে কী করবেন এক্স্যাক্টলি? তো যাই হোক, ওনারা একটুখানি ওটাকে ধোঁয়াশার মধ্যে রেখেছেন। ও পরবর্তী ক্ষেত্রে যখন ওষুধ পড়বে, মানে ওনারা ওষুধ দেবেন এবং সেটার আমরা প্রতিক্রিয়া দেখব, তখন বুঝবো এই ওষুধ দিয়েছিল এবং এই ওষুধের এই প্রতিক্রিয়া। তবে প্রতিক্রিয়ার আবার মানে ওষুধের প্রতিক্রিয়া যেরকম হয় তেমনি পার্শ্ব প্রতিক্রিয়াও হয় আর কি, এটাও আবার মাথায় রাখতে হবে। ফলে আমাদের কাজটা বেড়ে গেল আর কি। দেখুন, বিপ্লব দেবের ওপর হামলার প্রতিবাদে বেহালায় কিন্তু আজ বিশাল একটা প্রতিবাদ মিছিল করেছে বিজেপি। বিপ্লব দেবকে যে টার্গেট করা হয়েছে, এই ধারণাটাই বললাম তৃণমূলের পোস্ট থেকে যেরকম আপনার আমার মনে হয়েছে, হয়তো বিজেপিরও মনে হয়েছে, তাই জন্যই তারা আরও বেশি জোরালো হয়ে ঝাঁপাচ্ছে এবং এতে কিন্তু বিজেপির লাভই হয়েছে। বিজেপির বেহালায় অত বড় বিক্ষোভ মিছিল করার কোনো ছুতোই ছিল না, সেটাও হয়ে গেল। এবার কোনো এলাকায় ঢুকতে গেলে এলাকাবাসীর মাথায় অন্য ভাবনা ঢুকোতে গেলে একটা ছুতো লাগে, তো মঞ্চটা জ্বালিয়ে সেই সুযোগটা তৃণমূলই বিজেপিকে করিয়ে দিয়েছে। বিপ্লব দেব যেরকম টার্গেট, সেরকমই বিজেপির তো এটা টার্গেট যে তৃণমূল এলাকাগুলোতে ঢোকা এবং ছোট ছোট যা যা ইস্যু পাবে সেটা নিয়েই ঢোকা। সেখানে এত বড় একটা ইস্যু হাতে পেয়ে গেলে তাদের কাছে তো পড়ে পাওয়া 14 আনা। আসলে এই সমস্ত সুযোগের অপেক্ষাতেই থাকে রাজনীতি। এবার রাজনীতিকদের নিয়ে যারা নড়াচড়া করেন বা এখানে রাজনীতি নিয়ে যারা নড়াচড়া করে, সেই নির্বাচন কমিশন তারাও তো একটা টার্গেট স্থির করে নিয়েছে। আপাতত নির্বাচন কমিশনের টার্গেট আমরা যা বুঝতে পারছি, এটুকুনি বলে যদি থেমে যাই না ওই রিয়েলিটি শোয়ে ওই প্রাইজ ঘোষণা করার আগে অবধি, তাহলে আপনারা নিশ্চিতভাবে ভেবে নেবেন
কত নাম্বার দেবে সেইটাই টার্গেট। এটা মোটামুটি চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশনের টার্গেট আমরা বুঝতে পারছি। বসিরহাট 2-এর ভিডিও সৌমিত্র প্রতিম প্রধান, তিনি নির্বাচন কমিশনকে না জানিয়ে এমন একটা কাণ্ড করেছেন না, দেখে অদ্ভুত ভালো লাগছিল। যে কথায় কথায় ওপর মহলকে জানিয়ে এটা দাও ওটা দাও, এই যত বিএলওদের সঙ্গে কথা বলবেন দেখবেন তারা বলবেন আর পারছি না, এই জানাচ্ছি, এই ওকে জানিয়েছি, তিনি বলবেন অমুককে জানিয়েছি, তাকে জানিয়েছি। এত ঝামেলার মধ্যে তিনি জানিনি। তিনি নির্বাচন কমিশনকে না জানিয়েই শুনানির কাজে 11 জনকে নিয়োগ করে দিয়েছেন নিজেই। এবার তারপর তারা যথারীতি নেমেছেন, কাজ করেছেন। আপনার আমার মতো বেশ কিছু সাধারণ মানুষের কাছ থেকে সব তথ্য প্রমাণ যা যা নেওয়ার সেগুলো নিয়েছেন, যা যা কাজ করার করেছেন। এইবার নির্বাচন কমিশন সেটা ধরতে পেরে ওই পুরো কাজটাকেই নিয়ম বিরুদ্ধ বলে উল্লেখ করেছে এবং ওই 11 জন যে কাজ করেছে সব বাতিল করার নির্দেশ দিয়েছে। তার মানে ভাবুন, করলেন কে? নির্বাচন কমিশন নিযুক্ত একজন লোক। ভুগলেন কে? সাধারণ মানুষ, আপনার আমার মতো। এখন পর্যন্ত তার মানে যে কজনের শুনানি হচ্ছে, যারা যা দিয়েছিলেন, ছুটি নিয়ে এসে দাঁড়িয়েছিলেন, সব শেষ, সব বাতিল। আবার শুনানি হবে নতুন করে, আবার নতুন করে কাগজপত্র দাও। এটা মানুষের হয়রানি কিনা? এই হয়রানিকে কিভাবে কে ব্যবহার করে সেটাই দেখার এবং দেখে শেখার। কারণ তৃণমূল চাইবে এটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবহার করতে। বিজেপি এই ভিডিও যে অনিয়মটা করেছে সেই দোষটা পাল্টা তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা করবে, বলবে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়ে। একটা ইস্যু, ওই দুটো হাতি দেখানোর মতো করে দুটো পার্টি দেখাবে। সুতরাং আপনারা স্থির করুন, সুর দেখবেন না লেজ দেখবেন। নিয়ম বিরুদ্ধ কাজ সবাই করছে, নিয়ম মেনে কেউই কাজ করছে না। আর দোষের ভাগিদার হচ্ছে নির্বাচন কমিশন, যেহেতু ভারতবর্ষে এখন ভারতীয় জনতা পার্টির একচ্ছত্র রয়েছে, ভারতবর্ষে তার নিয়ন্ত্রণে রয়েছে, ফলে তার কেস খাচ্ছে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যদি নির্দেশ না মেনে থাকে কমিশন তাকে সাসপেন্ড করেছে, তার মানে কমিশনেরই অধিকার রয়েছে। তাহলে গোটা বাংলা জুড়ে আরও যেখানে যে ভিডিও কমিশনের নির্দেশ মানল না, যেখানে যে ভিডিও তৃণমূলের কথা এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে একাধিক সময় তাদের এই ধরনের ভূমিকা পালন করলো, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিল তাহলে কমিশন? নির্বাচন কমিশনের উচিত কড়া হাতে ব্যবস্থা নেওয়া। আর নির্বাচন কমিশনের যদি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার না থাকে তাহলে কোর্টের হস্তক্ষেপ করা উচিত। একেই বলে কি জানেন তো, অতি চালাকের গলায় দড়ি। ওই ভিডিও ভেবেছিলেন চালাকি করেই বাজিমাত করে দেবেন, কিন্তু তার চালাকিটাই মূর্খামি হয়ে গেল। কিন্তু গলায় দড়িটা কার পড়লো সেটাও একটা প্রশ্ন বটে। কিন্তু দেখা যাচ্ছে উল্টে এই ভোটার মানে আপনার আমার মতো সাধারণ মানুষের গলাতেই পড়লো। এটাই ভবিতব্য, এটা না উল্টোতে পারবেন না। কিন্তু উল্টো জিনিস তো হয়, মানে কোনো জিনিস দেখে, কোনো কাজ দেখে আপনার হয়তো মনে হচ্ছে এর থেকে বড় মূর্খামি আর হতে পারে না। পরে দেখা যায় সেই বোকামির কাজটাই গেম চেঞ্জার হয়ে গেছে। যেরকম দেখা গেছে ওই নন্দীগ্রামের কেন্দামারিতে কি হয়েছে জানেন? অসাধারণ। মানে এই ছোট ছোট ঘটনাগুলোর জন্য না যদি না থাকতো, এই এসআইআরটাকে কীরকম পানসে লাগতো, খালি ঝগড়া ঝাঁটি, এ ওর ওপরে চাপাচ্ছে, ও তার ওপরে চাপাচ্ছে। এগুলো আপনাদের অক্সিজেন দেবে আর বৈচিত্র্য আনবে। এর জন্যই আপনাদের এসআইআরকে মনে থাকবে। এসআইআরের শুনানিতে নথি যে জমা দিতে হয় এটা তো আপনারা সবাই জানেন, সবাইকেই মোটামুটি দিতে হয়েছে। এবার যে প্রশ্নটা প্রথম থেকে বারবার উঠছিল, সব সাধারণ মানুষ কি নিশ্চিত ঠিক কি দিতে হবে, কতটা দিতে হবে, কোন জিনিসটা জোগাড় করতে হবে? অনেকে তো আছেন, অনেক আছেন যারা জানেনই না কোনটা তার হাতে কি। তাহলে তারা কি করবেন? এইটাই হচ্ছে আসল ঘটনা, একদম বাস্তব এবং একটা অন্যধর্মী ব্যতিক্রমী ঘটনা। এই নথি জমা দেওয়ার কথা ছিল ওই গ্রামের এক বাসিন্দার, শুনানি ছিল গ্রামের পঞ্চায়েত অফিসে।
তা তিনি বুঝতেই পারেননি যে কোন নথিটা লাগবে, অথবা এরমও হতে পারে আশেপাশের সবার ওই একবার করে গেছেন, এটা লাগবে না ওটা নিয়ে এসো, ওটা লাগবে না সেটা নিয়ে এসো। এটা দেখে দেখে উনি দেখেছেন বারবার যাওয়ার আর এই রিস্ক নিয়ে লাভ নেই। পরিবারের সবাইকে নিয়ে গেছেন, আর তার সাথে পরিবারের সবার যাবতীয় নথিপত্র, মানে বাড়িতে যেখানে কাগজ ছিল না ছোটোখাটো, আমার ধারণা মুদিখানার হিসেব টিসেবও যা ছিল সব ট্রাঙ্ক বোঝাই করে নিয়ে এসেছেন ওই শুনানি কেন্দ্রে। শেখ সাইফুদ্দিন এই ভদ্রলোকের নাম। আর ভদ্রলোককে কিন্তু আবার অসাধারণ, মানে মনে হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। যুক্তি একটাই, আবার কোন নথি দেখাতে বলে কী করে জানবো আমি। এবার এটা দেখে আপনাদের নিশ্চিতভাবে রামায়ণে লক্ষণের প্রাণ বাঁচাতে সেই বিশল্যকরণী আনার গল্পটা মনে পড়ে গেছে। হনুমানের ওপর দায়িত্ব পড়েছিল, বিশল্যকরণী চিনতে পারেনি, জানতো কোথায় পাওয়া যায়, গন্ধমাদন পর্বত পুরোটাই পর্বতটাই তুলে নিয়ে চলে এসেছিল। নন্দীগ্রামে শেখ সাইফুদ্দিনের কাণ্ড দেখে আপনাদের সেই গল্পটা মনে পড়তে পারে, কিন্তু এর বাস্তব রূপটা এটা অস্বীকার করতে পারবেন না। এবার তার বাস্তব বুদ্ধি সেটাকেও অস্বীকার করতে পারবে না। এবার আপনারা এর মধ্যে বিশল্যকরণী কোনটাকে ভাববেন? নিশ্চয়ই ওই নথিটাকে। হনুমানেরও তো সেই কাণ্ডটাই ছিল। এবার দেখুন, হনুমানের ওই বিশল্যকরণীর জন্য গন্ধবাদন তুলে নিয়ে আসা আর সাইফুদ্দিনের এই ট্রাঙ্ক তুলে নিয়ে আসা, দুটোই আপাত দৃষ্টিতে লোকজন হাসেন, ভাবেন বোকামো, কিন্তু খেয়াল করে দেখুন আমাদের সাধারণ মানুষের বোকামোগুলোতেও কিন্তু অনেক সময় কাজের কাজটা হয়ে যায়, উদ্দেশ্য সাধিত হয়। রামায়ণে তো ওই গন্ধমাদন থেকে বিশল্যকরণী নিয়ে এই লক্ষণের প্রাণ বাঁচানো হয়েছিল, আর নন্দীগ্রামের সাইফুদ্দিন ওই ট্রাঙ্ক থেকে তথ্য নথি তুলে বার করেই তো তিনি এই যাত্রায় শুনানিতে উতরে গেছেন। নন্দীগ্রামের শেখ সাইফুদ্দিনের ঝুড়িটা অবশ্য ততটা ছোট নয়, তবে এতেই নাকি তার নিজের আর 7 সন্তানের সব নথি রাখা আছে। মস্ত বড় ট্রাঙ্কটাকে মাথায় চাপিয়েই তাই সাইফুদ্দিন শটান পৌঁছে যান পঞ্চায়েত অফিসে। এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন ষাটোর্ধ্ব শেখ সাইফুদ্দিন। সবাই যখন ফাইল বগলদাবা করে শুনানিতে হাজির হচ্ছেন, সাইফুদ্দিন তখন শুনানি কেন্দ্রে মাথায় করে নিয়ে যান নথিপত্র ভরা ট্রাঙ্ক মাথায় সাইফুদ্দিনের এন্ট্রি দেখে সবারই তখন চক্ষু চড়ক গাছ। সমস্ত কাগজপত্র আছে, যা আছে বাড়ি থেকে সব নিয়ে চলে এসেছি। এখানে অঞ্চলে যেটা লাগবে তারা বেছে নিল। আচ্ছা, ছেলে মেয়ে 7 জন, 5টা মেয়ে 2টা ছেলে। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ায় শুনানি চলছে। শুনানির জন্য ভোটারদের সঙ্গে আনতে হচ্ছে একাধিক নথি। অনেক জায়গাতেই এই নথি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে, ফলে উঠছে হয়রানির অভিযোগও। শেখ সাইফুদ্দিনদের ট্রাঙ্ক মাথায় হাজির হওয়া সেই বিতর্ককেই উস্কে দিয়েছে। এই দৃশ্য নন্দীগ্রামের মানুষকে দেখতে হচ্ছে শুধুমাত্র বিতর্কিত বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্য। নন্দীগ্রামে তৃণমূল এইসব ভাইরাল করে সংবাদ মাধ্যমে টিকে থাকতে চাইছে। ট্যাঙ্ক মাথায় করে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। যদি ভারতীয় নাগরিক হয়, যে তথ্যটা চেয়েছে ওটা নিয়ে এলেই হবে। রামায়ণে লক্ষণের প্রাণ বাঁচাতে বিশল্যকরণীর খোঁজে আস্ত গন্ধমাদন পর্বত তুলে এনেছিলেন হনুমান। অনেকে বলছেন মহাকাব্যিক সেই গল্পটাই যেন বাস্তবে অভিনীত হয়ে গেল নন্দীগ্রামে। পর্বতের বদলে ট্রাঙ্ক ভর্তি নথির পাহাড় নিয়ে হাজির হলেন শেখ সাইফুদ্দিন। অনেকেই তাই এই ঘটনাকে মজা করে বলতে শুরু করেছেন নন্দীগ্রামের ট্রাঙ্ক পুরাণ। যাই বলুন, নন্দীগ্রাম কিন্তু এবারও ভোটের হটস্পট। যাবতীয় আলো, প্রচারের আলো ওখানেই আর কি। এই সাইফুদ্দিন উনি কিন্তু নন্দীগ্রামের ভোটার, জানেন আপনারা। এটার জন্য আপনাদের নন্দীগ্রামের কথা মনে থাকবে। আর এখন আপনাদের মনে রাখতে হবে নন্দীগ্রামকে, কারণ ওখানে গন্ধমাদন কোনটা হতে চলেছে সেইটা মাথায় রেখে দেখুন। নন্দীগ্রামে সেবাশ্রয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার ফসল বা ওখানটা তার যদি লক্ষ্য হয়ে থাকে যে ওখান থেকে শুভেন্দু অধিকারীকে হারিয়ে ওখানে তৃণমূলের প্রাণ বাঁচাবেন, তাহলে তার ওষুধটা কোনটা? বিশল্যকরণী চিনবেন কি করে? এবার আপাতত তৃণমূল যেখানে যা পাচ্ছে
ওখান থেকে সমস্ত কিছুকেই কিন্তু এই বিশল্যকরণ হিসেবে দেখছে। আমদাবাদ বলে একটা ওখানে সমবায় সমিতি ছিল, সেটাকে সদ্য দখল করেছে তৃণমূল বিজেপির হাত থেকে। তার 7 দিনের মধ্যে আবার রানীপুর সমবায় সমিতিটাও তৃণমূলের দখলে এসে গেছে। এবার এগুলো সবকটা ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিচ্ছেন তৃণমূল নেতারা। মানে তাদের হিসেবটা যদি আপনারা ধরেন তাহলে হচ্ছে সেবাশ্রয় দিয়ে সমবায় তারা পেয়েছেন। এবার কোনটা দিয়ে কোনটা পেয়েছেন সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে, কিন্তু আপাতত তার প্রতিক্রিয়ায় বিজেপি তথা শুভেন্দু অধিকারী তিনিও তো পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছেন। গোটা নন্দীগ্রামটাকে এখন ওই সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলবেন ঠিক করেছেন। তাহলে প্রশ্ন তো সেটাই, তাহলে কি তিনি দেখতে চাইছেন যে ওখানে কোন বিশল্যকরণী কোন রাস্তা দিয়ে ঢুকছে? এবার কার কি উদ্দেশ্য সেগুলো তো ক্রমশ প্রকাশ্য, কিন্তু এটা আমরা শুধু বুঝে গেছি এবারেরও ভোটে যত কাণ্ড নন্দীগ্রামে।